নমস্কার বন্ধুরা, আমার নাম মৈত্রী। বয়স 27। 1 বছর 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুরবাড়িতে আমি, আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার ভাসুর, আমরা 4 জনে মিলে থাকি, মানে থাকতাম। 2 মাস আগে আমার বর দুবাই চলে গেছে কাজের সূত্রে। বিয়ের পর হঠাৎই ও ঠিক করলো যে ওকে দুবাই যেতে হবে, তাও আবার 2 বছরের জন্য। তার কারণ এখানে বিয়েতে অনেক টাকা পয়সা ওর খরচা হয়ে গেছে, আর কাজটা তো ঠিকঠাক পাচ্ছে না। তাই আমায় বললো 2 বছর সহ্য করে থাকো, অনেক টাকা রোজগার করে আসবো, আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। যেহেতু আমার স্বামী 2 বছরের জন্য বাইরে যাচ্ছে, তাই আমরা দুজন এই 1 বছরে কোনো রকম সন্তান নেওয়ার পরিকল্পনা করিনি। আজকেও চলে গেছে দুবাইয়ে, 1.5 মাস হলো। এর মাঝে সবকিছু ভালোই চলছিল, কিন্তু আমি নিজের তেষ্টা মেটানোর জন্য এমন একটা কাজ করে ফেলি, যে কারণে আমাকে এখন প্রায় প্রতি রাতে প্রতিদিন সেই কাজের ফল ভোগ করতে হচ্ছে। সে কথাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমার ভাসুর মশাই আমার থেকে 12 বছরের বড়, আর আমার বর আমার থেকে 3 বছরের। শ্বশুরগত হয়েছে অনেক বছর আগে। আমার ভাসুর বিয়ে করেনি, যেহেতু তার উপরে ভাইয়ের দায়িত্ব ছিল, তাই সে বিয়ে করেনি। তার একটা বড় বিজনেস রয়েছে, কিন্তু সেই বিজনেসে আমার বর অংশগ্রহণ করে না। সে নিজে থেকে একলা কিছু করতে চায়, আর আমার ভাসুর তাকে খুব ভালোবাসে। তাকে বারণ করেছিল দুবাই যেতে, কিন্তু আমার বর শোনেনি। সে চেয়েছিল নিজে থেকে অনেক টাকা রোজগার করে আসতে, যাতে কোনো সময় তার দাদার পাশেও সে দাঁড়াতে পারে প্রয়োজনে। একদিন আমার শাশুড়ি খুব শরীর খারাপ হলো, ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। আমার ভাসুর মশাই আমার শাশুড়িকে নিয়ে ডক্টর দেখাতে গেলেন। সকালবেলা আমি রান্নাবান্না করে তাদেরকে খাইয়ে পরিয়ে পাঠিয়ে দিলাম। প্রায় তখন ওরা বেরিয়ে যাওয়ার পর 1/2 ঘন্টা আমি ঘরের কাজ সেরে স্নান করে এসে নিজের ঘরে ফ্যান চালিয়ে একটা পাতলা নাইটি পরে ফোন দেখছিলাম আর একটা গোপন কাজ করছিলাম। কারণ সেই সময় বাড়িতে কেউ ছিল না, তাই আমারও দরজা বন্ধ করার কথা মনে পড়েনি। বাইরের গেটটা কোনো রকম আলতো করে লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে সেরকম লোকজন কেউ আসে না। তাই আমার ভাসুর মশাই সব চরিত্র এমনিতে ভালো, আমার যা মনে হতো ভালোই ছিল, আর উনি খুব কড়া। তাই ওনার ভয়ে পাড়ার কোনো লোকজন আমাদের বাড়িতে আসেন না। আমি ফ্যান ছেড়ে নিজের কাজ করছি আর মুখ দিয়ে আওয়াজ করছি। এরকম হতে হতে যখন আমার কাজ প্রায় শেষ হয়ে এলো, তখন দেখি দরজার আড়ালে আমার ভাসুর দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি একেবারে থতমত খেয়ে গেলাম, কি করবো বুঝতে পারছিলাম না। কারণ আমি যে পরিস্থিতিতে ছিলাম, তাতে কোনটা ছেড়ে কোনটা ঢাকবো সেটাই আমি বুঝতে পারিনি। লজ্জাও পেয়ে গেছি, ভয়ও পেয়ে গেছি, কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম যে উনি ওখানে দাঁড়িয়ে আমাকে এইভাবে দেখছিলেন কেন। আমি কোনো রকমে সামলে উঠে একটা গামছা জড়িয়ে জিজ্ঞেস করলাম, দাদা আপনি এখন? উনি বললেন, আমি ব্যাংকের বইটা নিয়ে যেতে ভুলে গেছি। ব্যাংকের বই মানে মায়ের ব্যাংকের বই। মায়ের কিছু কাজ আছে, সেটা আমাকে করতে হবে আজকে। তুমি একটু মায়ের ব্যাংকের বইটা বুঝে দাও। আমি জিজ্ঞেস করলাম, আপনি ঘরে ঢুকেছেন কতক্ষণ আগে? বলল, বেশ অনেকক্ষণ। তুমি যখন থেকে ওইগুলো করছিলে তখন। আমি ওনার কথাটা শুনে খুব লজ্জা পেলাম, আর এটা ভেবে স্তম্ভিত হলাম। উনি তো আমাকে ডাকতেও পারতেন, কিংবা নিচের ঘরে চলে যেতে পারতেন। উনি একেবারে সপাটে দরজায় দাঁড়িয়ে আমাকে ওই অবস্থায় কেন দেখছিলেন? আমি যখন দেখলাম ওনার চোখ মুখ ঘেমে লাল হয়ে গেছে। যাই হোক, আমি চেষ্টাকে ইগনোর করার চেষ্টা করলাম, আর কোনো রকমে একটা ওড়না গায়ে দিয়ে আমি চলে গেলাম মায়ের ঘরে। মায়ের আলমারি খুলে মায়ের ব্যাংকের বই খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে 2-3 মিনিট হওয়ার পর ব্যাংকের বইটা পেয়ে গেলাম। ততক্ষণে আমার ভাসুর মশাই চলে এসছে ঘরে, আর এসে বলেছে, পেয়েছো? আমি বললাম হ্যাঁ। ব্যাংকের বই
অবস্থা ছিল না। কোনো রকমে নিজের লজ্জাটা নিজের মধ্যে আটকে রেখে 1 কাপ চা করতে গেলাম। উনি আমাকে দেখে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে উনি কিছু না কিছু একটা ভাবছেন। চা করে টেবিলে ওনার সামনে রাখতেই উনি চামচ দিয়ে চাটা করতে করতে আমায় বললেন, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, ভাইটা এই সময় না গেলেই পারত, এই সবে মাত্র তোমাদের বিয়ে হয়েছে, এখনই কেন চলে গেল? আমি ওকে বারণ করেছিলাম, থাকতে বলেছিলাম যে বৌমার কষ্ট হবে, কিন্তু সে তো শুনলো না। নতুন বউ, কচি বউ, এই বউ ছেড়ে কেউ চলে যায়? তোমাকে দেখলে আমার খুব মায়া হয়। আমি লজ্জা পাচ্ছিলাম। উনি বললেন, লজ্জা পেতে হবে না, আমি জানি একটা নারীর ঠিক কী চাইতে থাকে বিয়ের পর। আমি বিয়ে করিনি ঠিকই, কিন্তু আমার বোঝার মতো ক্ষমতা আছে। আমি বললাম, কি করবেন দাদা, কিছু করার নেই, ছেড়ে দিন। উনি হঠাৎ করে আমার দিকে তাকিয়ে একটা কথা বললেন, তাতে আমার হাতে থাকা চায়ের কাপটা পড়ে গেল। উনি বললেন, তুমি যদি চাও তোমার অভাবটা আমাকে দিয়ে পূরণ করতে পারো। সত্যি হলো তুমি তো একজন নারী, একজন মানুষ, আর আমি একজন পুরুষ। একই বাড়িতে দুটো উপযুক্ত নারী পুরুষ থাকবে, আর একজন কষ্টের দর পাবে, আরেকজন কিছুই করতে পারবে না, এটা তো হয় না। না, আমি চাইলে তোমার এই কষ্ট মিটিয়ে দিতে পারি, কিন্তু সেটা নির্ভর করবে তোমার চাহিদার ওপর। তুমি একটু ভেবে দেখো, যখন ভাই আসবে তখন আমরা না হয় নর্মালি থাকবো, কিন্তু ভাই আসার আগ অবধি তুমি চাইলে তোমার এই পুরুষত্বের অভাবটা আমাকে দিয়ে পূরণ করতে পারো। আমার হাতে থাকা চায়ের কাপটা মাটিতে পড়ে ভেঙে গেল। উনি হয়তো ভাবলেন যে বৌমা খুব খারাপ পেয়েছে। উনি বললেন, সম্পূর্ণ তোমার ইচ্ছা, আমি তোমাকে জোর করছি না। তোমাকে ওইভাবে দেখে আমার খুব খারাপ লাগলো। কালকে অন্য কোনো পুরুষের সঙ্গে তুমি তোমার প্রয়োজন মেটালে সেটা আমরা শুনলাম, আমাদের খারাপ লাগবে। তাই ঘরে যে আছে তার সঙ্গেই যদি করতে, কি অসুবিধা ছিল? আমি কাউকে বলতে যাব না, তুমিও তো কাউকে বলবে না, তাহলে এখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই, আমরা ঘরেই আছি, যখন আমাদের ইচ্ছা হবে তখনই। কথাটা শুনে না আমার ভীষণ খারাপ লাগছিল, ভয় লাগছিল। আমি ভাবলাম কার সঙ্গে আমি থাকছি। এই মনে মনে এরকম করে করে সন্ধে হয়ে গেল। উনি হঠাৎ করে আমাকে ইশারা করে বললেন যে আজ রাত উনি আমার জন্য অপেক্ষা করবেন, যদি আমার মনে সায় থাকে, তবে মা ঘুমানোর পর যাতে আমি ওনার ঘরে চলে আসি। আমার শাশুড়ি মা 9:30-10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঠিক ঘুমিয়ে পড়লেন, ওনার বিছানা করে দিয়ে ওনার দরজা বন্ধ করে ঘরে এসে আমি ভাবতে লাগলাম কি করব। আমি চরম কনফিউশনের মধ্যে ছিলাম। একদিকে আমার চাহিদা, আরেকদিকে আমার নিজের দায়িত্ব কর্তব্য, কিন্তু আমার চাহিদার কাছে আমার দায়িত্ব কর্তব্য হেরে গেল। এতদিন আমার স্বামী আসবে না, আমি এতদিন কি করে থাকবো, এটা ভেবেই আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক করলাম কি আর হবে, চলো দেখেই আসি, উনি যদি অভয় দিতে পারেন আমি কেন এগোতে পারবো না, আর আমার তো ঘরেরই মানুষ। আফটার অল আমার ভেতরে যে নারীটি ছিল, সেই নারীটি আমাকে এই কাজ করতে বাধ্য করলো। আমি একটা নাইটি পরে চলে গেলাম ওনার ঘরে। বাড়ি একদম নিস্তব্ধ। দেখলাম উনি একটা সেন্টো গেঞ্জি আর একটা ধুতি ভাঁজ করে পরে বসে আছেন। আমার ভাসুরের বিবরণ দিতে গেলে বলবো, আমার স্বামীর থেকেও উনি অনেক বেশি জোয়ান। আমার স্বামী বয়সে ছোট হলেও আমার স্বামী পাতলা, শরীরে সেরকম একটা মাংস নেই, হাইটে কিছুটা শর্ট ওনার থেকে, আর উনি 5 ফুট 9 ইঞ্চি, বেশ তাগড়া ফিগার, যেরকম পেহেলবানদের থাকে সেরকম। গলার ভয়েসটা একেবারে ভারী, আর হাত পাগুলো বেশ মোটা মোটা চওড়া চওড়া। আমার থেকে বেশ অনেকটাই লম্বা। আমি ঠিক ওনার বুকের নিচ চলে আসি। আমাকে দেখে উনি এক লহমায় স্থির হয়ে গেলেন। উনি আসলে ভাবতেই পারেনি যে আমি আসব। উনি বিছানা থেকে উঠে একেবারে প্রথমেই দরজাটা বন্ধ করলেন, আর এসে কুমড়োগুলোতে হাত বোলাতে শুরু করলেন। আমার কোনো কথা উনি শুনলেন না, বা আমি কি বলতে চাইছি ওনার জানানো প্রয়োজন নেই। উনি নিজের মতো কুমড়োগুলো টিপতে শুরু করলেন, ইচ্ছে মতো টিপে টিপে লাল করে দিলেন। এরপর
আমার ওই দুটো নিয়ে খেলতে শুরু করলেন ভীষণ জোরে জোরে। আমি বললাম আমার লাগছে। বলল লাগুক, এতদিন ধরে ছেলে মানুষের সঙ্গে সংসার করেছ, আজ থেকে পুরুষের সঙ্গ পেতে এসছো, এখন তুমি বুঝবে পুরুষ কাকে বলে। আমি একটু খুশি হলাম যে উনি আজকে আমায় চরম তৃপ্তি দেবেন, যেহেতু নিজেকে পুরুষ বলে দাবি করছেন। তাছাড়াও উনি তো বিয়ে করেননি, তার মানে সেরকম কোনো কাজ উনি করেননি, তার মানে সবটা সুখ আমি পেতে চলেছি, এই ভেবে আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু এর মধ্যে উনি এইভাবে চটকাচ্ছিলেন আপেল দুটোকে, চটকে চটকে এত ব্যথা দিচ্ছিলেন যে আমি ব্যথায় চিৎকার করতে বাধ্য হচ্ছিলাম। আমি বলছি দাদা এভাবে করবেন না, আমার ভীষণ লাগছে। বলছে সহ্য করো, সহ্য করতেই হবে, আমার কাছে যখন এসছো সহ্য না করলে তো তোমাকে চলবে না। আমি কি তোমার হাজব্যান্ডের মতো চ্যাংড়ামো পেয়েছ? পুরুষ কাকে বলে বললাম না, আজ থেকে তুমি বুঝবে। এই বলে উনি ডাব দুটোকে খুব জোর কচলাতে শুরু করলেন, টিপে টিপে লাল করে দিলেন। এরপর এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের সব কিছু খুলে আমার নাইটি টেনে ছিঁড়ে দিলেন। আমি অদ্ভুত ভাবনার দিকে তাকিয়ে রইলাম। উনি ড্রেস খোলার বা উনি চেঞ্জ করার মতো পজিশনেও ছিলেন না। উনি আমার ওই দুটোকে খুব জোরে কামড়াতে শুরু করলেন, কামড়াতে কামড়াতে লাল টমাটো করে দিলেন। আমি বললাম এভাবে করবেন না, দাগ হয়ে যাবে। উনি বললেন দাগ না হলে হবে, কাল সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যদি লজ্জাই না লাগে তবে আর কি তুমি রাত্রেবেলা করলে। এই বলে উনি ওনার ইচ্ছে মতো মনমানি করতে শুরু করলেন। আমার ভীষণ ব্যথা করছিল, আমি এদিক ওইদিক বিছানার চাদর টেনে ধরলাম, কিন্তু ওনার অত্যাচার থামলো না। এরপর উনি নিজে থেকেই সব কিছু করতে শুরু করলেন, আমার হ্যাঁ না কোনো কিছুর অপেক্ষা উনি করলেন না। আমার চেরি ফলটার মধ্যে উনি ওনার জিভ ঢুকিয়ে দিলেন, চেরি ফল কামড়াতে শুরু করলেন, লিটারালি কামড়াতেই শুরু করলেন। আমার ভীষণ সুখ অনুভব হচ্ছিল, কারণ আমার স্বামী এর আগে কখনো চেরি ফলে মুখ দেয়নি। চেরি ফল কামড়াতে কামড়াতে আমি একবার ভিজে গেলাম। উনি সেই জলটা আরাম করে খেলেন, বললেন এই সুখটা আমি এতদিন পাইনি, তোমাকে দেখে প্রথম দিন থেকে আমার খুব কষ্ট হতো। তোমার মনে হতে পারে যেটা আমি তোমার সাথে প্রথমবার করছি, কিন্তু যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম ভাইয়ের জন্যে, সেই দিন থেকে বাড়িতে এসে তোমার কথা ভেবে ভেবে আমি গোপন কাজ করেছি। একবার না, দিনে 2-3 বার মনে মনে ভাবতাম ভাই খুব সুখ পাচ্ছে, এই সুখটা আমার প্রয়োজন। তোমার মতো মেয়ে আমার ভাইয়ের পাশে না আমার ঘরে মানায়। আজকাল 12-14 বছরের ডিফারেন্স কোনো ব্যাপার না। আর চ্যাংড়াদের বিয়ে করার থেকে পুরুষকে বিয়ে করার যে কি সুখ সেটা তুমি আজকেই বুঝতে পারবে। এই বলে উনি আবার চেরি ফল কামড়াতে শুরু করলেন। এরপর আমি ওনার যন্ত্র দেখে ভয় পেয়ে গেলাম। আমি বললাম এ তো কালো মোটা নাক, এত মোটা নাক তো গর্তে ঢুকলে গর্ত ফেটে যাবে। বলছে ফাটলে ফাটবে, তোমাকে বলেছি না তুমি কোনো কথা বলতে পারবে না। এই বলে উনি ওনার নাকের মাথায় হাত বোলাতে বোলাতে গর্তের সামনে এলেন, আর গর্তের মধ্যে নাকের মাথাটা লাগিয়ে কষতে শুরু করলেন। আমি ওনার চুলের মুঠি ধরে ওনাকে কাছে টেনে নিলাম। উনি বুঝতে পারলেন যে আমি আর সহ্য করতে পারছি না। এরপর সেই কালো মোটা 8 ইঞ্চির নাক গর্তের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করতে থাকলেন। খুব জোর ঠেলতে ঠেলতে এক সময় গিয়ে ঢুকে পড়লেন, কিন্তু ততক্ষণে গর্ত ফেটে গেছে। কিন্তু উনি থামার নাম নিচ্ছে না। উনি এত বছর যে এইসব করতে পারেননি, তার বদলা আমার গর্তের ওপর দিয়ে নিচ্ছেন। প্রায় 15 মিনিট ধরে উনি ওনার খেলা চালালেন। এর মধ্যে গর্ত 2-3 বার ভিজে গেছে। আমি বলে দিলাম আমি আর পারছি না, আমি অজ্ঞান হয়ে যাব। উনি বললেন অজ্ঞান হলে হয়ে যাও, অজ্ঞান অবস্থাতে খেলবো। ওই অবস্থায় উনি গর্তের মধ্যে জল ঢেলে দিলেন। আমি বললাম এটা কি করলেন? বললেন হোক, কোনো অসুবিধা নেই, যেটা হবে সেটা আমাদের দুজনেরই হবে। আমি প্রতিদিন এভাবেই খেলবো, আমি কোনো রকম সেফটি নিয়ে খেলতে পারবো না। আমি ভয় পেয়ে গেলাম, কি করছে কি বলছে। বললাম কাল সকালে আমাকে একটা ওষুধ এনে দেবেন। বললো ঠিক আছে, পরে ভাবা যাবে। এই বলে উনি উত্তম মধ্যম খেলা চালালেন। বুঝতে পারলাম উনি আবার শুরু করেছেন। রাত্রেবেলা 2 বার করে আমাকে ক্লান্ত করে দিলেন। আমি আর নিজের ঘরে উঠে যাওয়ার সাহস পেলাম না, আর আমার শরীরে শক্তিও ছিলাম না। আমি ওখানে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠে আমি সব কিছু পরে ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে এলাম। এরপর থেকে আমার ওপরে ওনার অত্যাচার শুরু হলো।
সেসব ঘটনা আমি আপনাদের পরের পার্টে বলবো। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, ঘরের এক কোণে চুপচাপ করে বসে এই ভিডিওগুলো আমাকে বানাতে হয়, কারণ আমার বাড়ির লোকজন জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। ওরা জানে যে আমি এইসব কাজ করি না। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আমি অনেক ভালো ভালো গল্প আপনাদের উপহার দিব। টাটা বন্ধুরা।